ব্যালন ডি'র বহুকাল পর আমরা এমন একটা ব্যালন ডি'র পাচ্ছি, এইবারই পাচ্ছি যে যেখানে আগে থেকে মোটামুটি ফেভারিটটাও ঠিক মতো প্রেডিক্ট করা যাচ্ছে না। এক এক ওয়েবসাইটের মতে এক একজন ব্যালন ডি'র জিততে চলেছে। যদিও এখান থেকে 2 মাস আগে এমন পরিস্থিতি ছিল না। ইউসিএল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ভিনিসিয়াসকে বেশ ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। তবে তারপরে ইউরো এবং কোপা আমেরিকা গেল, এরপরে নতুন সিজন শুরু হলো, যেটা হিসাবের বাইরে, কিন্তু এই নতুন সিজনের পারফরমেন্সের ইম্প্যাক্টটাও কিন্তু এবারের ব্যালন ডি'রে পড়তে পারে। যেহেতু এই যারা ব্যালন ডি'রের কন্টেন্ডার আছে এদের ভেতরে দূরত্ব খুবই কম, মানে কাছাকাছি কাছাকাছি। আহ, আমরা এতকাল দেখে এসেছি যে আগে থেকে মোটামুটি ঠিক হয়ে যায় কারা ব্যালন ডি'র জিতবে। অনেক কাল আগে মেসি রোনালদো একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেটা অনেক বছর আগের কথা, প্রায় 5-7 বছর 10 বছর আগের কথা। এরপর থেকে কিন্তু এইভাবে আর কি প্রতিদ্বন্দ্বিতা ওইভাবে হয় নাই। সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মেসি এবং ভার্জিল ভ্যান ডাইকের মধ্যে। তবে সেইটাও কিন্তু মেসি জিতেই গেছে এবং মেসিকে ফেভারিট ধরা হচ্ছিল, যদিও ভার্জিল ভ্যান ডাইক একেবারে ভ্যান ডাইক বা ফন ডাইক যাই হোক, নেদারল্যান্ডসের যে ডাচ উচ্চারণ, এখানে আমরা যেভাবে উচ্চারণ করি সেটার সাথে অনেক সময় দেখা যায় যে মিলে না। এনিওয়ে, সেইবারও কিন্তু মেসি জিতছিল, তবে খুবই ক্লোজেস্ট মার্জিনে 2 ভোট বা 3-4-5 ভোট, 5 পয়েন্ট, এমন এমন একটা ব্যবধান ছিল মেসিদের। তবে এইবার দেখা যেতে পারে এরকম আর একটা হাড্ডাহাড্ডি লড়াই, যদিও এটা হাড্ডাহাড্ডি লড়াই খাতা কলমে হয়েছে, কিন্তু বাস্তবে বাইরের বাইরের দুনিয়ায় কিন্তু মেসি জিতবে বলে সবাই প্রেডিক্ট করছিল এবং শেষ পর্যন্ত মেসি জিতছিল। এবারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভিনিসিয়াসের একটা ফেভারিট তকমা ছিল বা এখনো এখন পর্যন্ত আছে মোটামুটি। তবে রদ্রি কিন্তু কাজ করে যাচ্ছে এবং মানে রদ্রির পক্ষের যে পিয়ার, এরা কিন্তু কাজ করেই চলেছে। আহ 8 সাল থেকে সম্ভবত, হ্যাঁ 8 সাল, 8 সাল থেকে এই ব্যালন ডি'র হয়ে গেছে একেবারে মেসি আর রোনালদোর, ক্রিস্টিয়ানো রোনালদো আর কি, ওজি রোনালদো না, মেসি এবং রোনালদোর সম্পত্তি। 8 সাল থেকে, 8 সাল, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এসে 29 দিল, তারপরে আবার 19, 20-এ হলো না, 21, 22, 23, 22-এ বেনজামা। যাই হোক, 8 বার মেসি, 5 বার ক্রিস্টিয়ানো, একবার মদ্রিস, একবার বেনজামা। সবাই কিন্তু একেবারে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা রিলেটেড। আরেকটা বিষয় হচ্ছে, না বললেই নয় যে এখন পর্যন্ত ব্যালন ডি'র জিতেছে ক্লাবের পক্ষ থেকে যদি হিসাব করা হয় তাহলে সব থেকে বেশি রিয়াল মাদ্রিদ 12টা, বার্সেলোনা 12টা, বার্সেলোনা 13টা হইতো যদি মেসি পিএসজিতে ওই সময় তারে না যাইতে হইতো, তাহলে এখন বার্সেলোনা 13টা থাকতো। যদিও রিয়াল মাদ্রিদের সামনে এইবার সুযোগ আছে এই ব্যালন ডি'রের প্লেয়ারদের এই টেক ওভার করার বা বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার। এনিওয়ে, আমি মূলত বাইরে বৃষ্টি হচ্ছে, বসেছিলাম, মনে হলো গল্প করা যায় কিছুটা, সেই গল্প করার খাতিরে আসলাম। ঘুমাইছিলাম সন্ধ্যার পরে, মানে 10টার দিকে ঘুমিয়েছিলাম, 12টার পরে আবার ঘুম ভেঙে গেছে। মানে শেষ রাতে ঘুমানোর অভ্যাস আছে একটা, সেইটা কি বলা যায়, সেইটাকে আমি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। প্রতিদিন একেবারে শেষ রাতে ছাড়া, আগে ঘুমাইলেও এইরকম মধ্যরাতে আবার ঘুম ভেঙে যায়, বা মধ্যরাতে যদি কোনোভাবে ঘুম আসে তাহলে দেখা যায় যে সকালের আগে আগে আবার ঘুম ভেঙে যায়। সে আলাপ পরে এই ব্যালন ডি'রের কথাই ছিলাম। ব্যালন ডি'রের কান্ট্রির হিসাবের কথাটা যদি জানিয়ে রাখি একটু, যে সব থেকে বেশি ব্যালন ডি'র জিতছে আর্জেন্টিনার প্লেয়াররা, 8টা, মেসি আর 8টা, মানে মেসি জিতছে, আর কেউ জেতে নাই। আর্জেন্টিনা থেকে যদিও আরো 2 জন জিতছে, তারা হচ্ছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার আলফ্রেডো ডি স্টেফানো। এই ডি স্টেফানো কিন্তু আর্জেন্টিনার প্লেয়ার, আবার কলম্বিয়ার প্লেয়ার, আবার স্পেনের প্লেয়ার। সে যখন
তখনকার সময় সাউথ আমেরিকানদের আসলে ব্যালন ডি'র দেওয়া হতো না। যাই হোক, এই স্টেফানো যখন ব্যালন ডি'র জিতে তখন সে স্পেনের হয়ে খেলতো, এই কারণেই মূলত সে ব্যালন ডি'র পেয়েছিল। যদি সে আর্জেন্টিনার হয়ে খেলতো তাহলে সে নমিনেশনই পাইতো না। আর একজন ছিল ওমর সিভারি। এই দুইটা প্লেয়ারে আপনি বলতে পারেন একেবারে এই যে টেকনিক্যালি গিফটেড প্লেয়ার বলে না, ওজি টেকনিক্যালি গিফটেড প্লেয়ার। মানে একটা ধারা বা অন্যরকম একটা বিষয় ছিল, একটা ধারা তারা ক্রিয়েট করছে ওই সময়, যেটা আমরা পরবর্তীতে অনেক প্লেয়ারের ভিতরে দেখেছি। মানে আমরা এখন যে অনেক অ্যাটাকারদের ভিতরে দেখি তারা যে কোনো পজিশনে খেলতে পারে, যে কোনো রোলে মানিয়ে নিতে পারে এবং টেকনিক্যালি দারুণ, এই বিষয়গুলো ওই স্টেফানো এবং সিভারের মাধ্যমে আসছে। ওদের নিয়ে অন্য একদিন কথা বলা যাবে, এখন না। এখন ব্যালন ডি'র নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমরা যদি এইবারের ব্যালন ডি'র আসি, তো আমি একটু পড়ি ভিনিসিয়াসের স্টারটা একটু পড়ি। ভিনিসিয়াস যেহেতু সব থেকে বেশি এগিয়ে আছে, লা লিগায় 26, লা লিগায় 26 গোল করে নাই, মোট মিলে 26 গোল করছে। লা লিগায় 26টা ম্যাচ খেলেছে, 26 ম্যাচে তার গোল সংখ্যা 15, অ্যাসিস্ট 15। লা লিগার সেরা প্লেয়ার হইতে পারে নাই, লা লিগার গোল্ডেন বুটও জেতে নাই। ইউসিএল এর 10 ম্যাচে 6 গোল 4 অ্যাসিস্ট। ইউসিএল এর বেস্ট প্লেয়ার কিন্তু ভিনিসিয়াসই হয়েছে, এবং আমরা জানি যে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2 লেগ সেমিফাইনাল এবং ফাইনালে ভিনিসিয়াস মোটামুটি মানে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ওই দুইটা ম্যাচই তাকে এই জায়গায় নিয়ে চলে এসেছে বলতে পারেন। অসাধারণ পারফরমেন্স ছিল আসলে ভিনিসিয়াসের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স বলতে গেলে ওই দুইটা ম্যাচের একটা, এবং দ্বিতীয়টা আপনি রাখতে পারেন, যদিও রাখা যাবে না কারণ বার্সেলোনার বিপক্ষে এই একই সিজনে সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপে হ্যাটট্রিক করছিল ভিনিসিয়াস, এবং ম্যান অফ দ্য ম্যাচ ছিল। ওই ট্রফিটাও তারা জিতছে রিয়াল মাদ্রিদ। এই গেল 2টা ট্রফি, 3টা ট্রফি, লা লিগা জিতছে, ইউসিএলও জিতছে, সুপার কাপও জিতছে, কিন্তু কোপা দেল রে জিততে পারে না। কোপা দেল রেতে ভিনিসিয়াস এক ম্যাচ খেলে গোল অ্যাসিস্ট কিছুই নাই। ভিনিসিয়াস এই 3টার হিসাব করলে কিন্তু যদি অন্য কোনো জায়গায় নাও খেলতো, ভিনিসিয়াস ফেভারিটদের একজন থাকতো ব্যালন ডি'র, কারণ এখন আর ওই মেসি বা ক্রিস্টিয়ানো যুগ নাই যে আপনি তাদের প্লেয়ারদের থেকে এরকম অনেক অনেক ভুরি ভুরি গোল আশা করবেন। ভুরি ভুরি গোলের দিন শেষ। যাই হোক, কিন্তু বাগড়া যেখানে বেঁধেছে সেটা হলো ভিনিসিয়াসের ন্যাশনালের পারফরমেন্স। পুর, ট্রু পুর। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলছে এখন। আজকে সকালবেলায় ব্রাজিল হারছে, এবং এইটার সাথে যদি মিলিয়ে হিসাব করা হয়, 2022 সালের পর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে এখন পর্যন্ত ভিনিসিয়াস গোল করছে একটা। 22 সালে সর্বশেষ গোল করছিল, 22 সালের কত জানুয়ারি বা কোন সময় আমার সঠিক মনে নেই, প্রথম হাফে 22 সালের প্রথম দিকে ওই শেষ গোল করছে, আর গোল করতে পারেনি। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের কথা বাদ, অ্যাসিস্ট করছে সম্ভবত একটা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে খেলছে কিন্তু 5টা ম্যাচ খেলে ফেলছে এর ভিতরে, অ্যাসিস্ট করছে একটা। আর কোপা আমেরিকায় 2 গোল করছিল 3 ম্যাচে, এবং ব্রাজিল একেবারে কি বলবো, কন্টেন্ডার হওয়ার আগে বাড়ি চলে গেছে। কন্টেন্ডার হওয়ার আগে বাড়ি চলে গেছে মানে ভিনিসিয়াসের নিষ্প্রভই ছিল বেশিরভাগ ম্যাচ, এক ম্যাচ ভালো খেলছে এই। তো এক ম্যাচ অন্য কোয়ালিফায়ারের আগেও আমরা দেখছি ভালো খেলছে, খারাপ না, মানে চান্স ক্রিয়েট করছে, কিন্তু তার থেকে যেটা আশা করা হয় বা মানে আপনি ব্যালন ডি'র কন্টেন্ডার হিসেবে তাকে দেখছেন, এমন একজন প্লেয়ারের থেকে যেটা আপনি আশা করেন সেটা ভিনিসিয়াস দিতে পারে না। তো মোট মিলে ভিনিসিয়াসের যদি আপনি মানে কাউন্ট করার মতো বিষয় দেখেন, অ্যাডভান্টেজ হচ্ছে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক, বায়ার্নের বিপক্ষে দারুণ খেলা, এবং ইউসিএল এর বেস্ট প্লেয়ার। আর লা লিগার পারফরমেন্স খারাপ ছিল না, লা লিগার পারফরমেন্স ভালোই ছিল মোটামুটি এই, এবং ট্রফি জিতছে তারা এই 3টা, এই শেষ। এখন আমরা যদি অন্য কন্টেন্ডারে যাই, জুড বেলিংহাম। জুড বেলিংহাম যে এই কন্টেন্ডারদের ভেতরে এখন পর্যন্ত সব থেকে কি বলা যায়, আন্ডাররেটেড, আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, যা বলেন বলতে পারেন। গত সিজনে আমরা দেখছিলাম তার পিআর এর ভেলকিবাজি বলতে পারেন বা যাই বলতে পারেন, প্রচন্ড। কিন্তু সিজনের শেষ হইতে হইতে ভিনিসিয়াস ওই আলো নিয়ে নেই ইউসিএল এর মাধ্যমে।
মোট মিলে যদি আমরা হিসাব করি ইউসিএল এ কিন্তু জুড বেলিংহাম খারাপ ছিল না, ইউসিএল এ জুড বেলিংহামের পারফরমেন্স অনেক ভালো ছিল, যদিও ইউসিএল এ ম্যাচ জিতেছে এবং লা লিগায় কতগুলো ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে জিতিয়েছে তার হিসাব নেই। ম্যাচ বার্সেলোনার বিপক্ষে ম্যাচগুলোই দেখেন জিতাইছে। এবং যারা রিয়াল মাদ্রিদ যে লা লিগা জিতছে, রিয়াল মাদ্রিদ যে মনোবল ধরে রেখেছিল ইউসিএল এর জন্য, সবই এই বেলিংহামের কারণে। কিন্তু বেলিংহাম কিন্তু ওই ফোকাসটা পায় নাই। তার ফার্স্ট সিজন এত মানে পেয়েছিল, প্রথম দিকে পেয়েছিল, কিন্তু শেষ দিকে ফোকাস হারিয়ে ফেলছে। যে ভিনিসিয়াস তো সেমিফাইনালও খেলতে পারে না কোপা আমেরিকার, কিন্তু আপনি বেলিংহামের দিকে তাকালে সে কিন্তু ইউরোর একটা ম্যাচ ইংল্যান্ডের ডু অর ডাই ম্যাচ জিতিয়েছেও, অ্যাসিস্টও করছিল, এটা দারুণ। এবং ইংল্যান্ড যে ফাইনালে গেছিল ইউরোর, এটা অন্যতম একটা কারণ। মানে ইংল্যান্ডের টিম পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, এই কারণে অন্যতম একটা কারণ ছিল জুড বেলিংহাম। সে ভালো খেলছে ইউরোয়, কিন্তু ওই টাইপের হাইপ পায় না। ইংলিশ প্লেয়ার বলতে একটা আলাদা হাইপ আছে না, যে সবসময় হাইপ পায়। বেলিংহাম কিন্তু ওই হাইপটা পাইছিল গত বছরের প্রথমে, ইভেন এখনো অনেক সময় তাকে আজকেও একটা হামেশ রদ্রিগেজ গোল করার পর আর্জেন্টিনার বিপক্ষে যে নিজের যে সেলিব্রেশনটা করেছে, ওইটা বেলিংহামের নামে চালিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। যাই হোক, এই ধরনের টুকিটাকি পিআর ইংলিশ মিডিয়া করেই থাকে, সেটা রিয়াল মাদ্রিদের প্লেয়াররা পায়, বার্সেলোনা প্লেয়াররাও পায়, এবং ইংলিশ প্লেয়ার হইলে তো কথাই নেই, তারা একটু বেশি পায়। কিন্তু ব্যালন ডি'অর রেসের যেভাবে আমরা মনে করছিলাম, বা তার যেভাবে পাওয়া উচিত ছিল, বা যে একটা কি বলা যায় হাইপ, সে হাইপটা কিন্তু বেলিংহামের ভিতরে নাই। কিন্তু বেলিংহামের পারফরমেন্স অনেক ভালো ছিল। আমরা যদি হিসাব করে বলি, লা লিগায় 28 ম্যাচে 19 গোল 6 অ্যাসিস্ট। অ্যাটাকিং মিডফিল্ডার, আপনি তাকে বলতে পারেন অ্যাটাকিং প্লেয়ার বা মিডফিল্ডার প্লেয়ার, যে অংশে ফেলেন আপনার ইচ্ছা। সে 19 গোল 6 অ্যাসিস্ট, 6 অ্যাসিস্ট এবং 19 গোল, এবং সে লা লিগার সেরা প্লেয়ার ছিল। এবং রিয়াল মাদ্রিদ লা লিগা জিতছে, তার পিছনে সব থেকে বড় কারণ বেলিংহাম, নো ডাউট। ইউসিএল এও 3 গোল 5 অ্যাসিস্ট, 3 গোল 5 অ্যাসিস্ট বেলিংহাম। ম্যাচও জিতিয়েছে 2-3টা, মোটামুটি ভালো। এটা কিন্তু খারাপ পারফরমেন্স না, ইউসিএল এর সেরা প্লেয়ারদের ভিতরে একজন ছিল বেলিংহাম। কিন্তু কোপা দেল রেতে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এক ম্যাচ খেলছে, একটা অ্যাসিস্ট করেছিল, ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে গেছে বা এই টাইপের কিছু। আর ইউরোর কথা তো বললামই। আর ইউরো কোয়ালিফিকেশন রে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের সাথে তুলনা করার কোনো মানেই নাই। তারপরেও সেখানে সেটা একটা অ্যাসেস ছিল সম্ভবত এরকম, বা ইংল্যান্ডের যা করছে করছে ওইটাই। মোট মিলে বেলিংহামের পারফরমেন্স, ব্যালন ডি'অর যদি বেলিংহাম পায়, ওটা আনডিজার্ভিং বলা যাবে না। ভিনিসিয়াস পাইলেও আনডিজার্ভিং বলা যাবে না, বেলিংহাম পাইলেও আনডিজার্ভিং বলা যাবে না। কারণ তবে আমার মনে হয় বেলিংহাম কিছুটা এগিয়ে আছে। বেলিংহাম মানে ক্লাচ পারফরমেন্স বলে না, যে ম্যাচগুলো জিতিয়েছে শেষ মুহূর্তে গোল টোল করে, এই দিক থেকে হিসাব করলে বেলিংহাম এগিয়ে থাকবে। যদিও মিডিয়ার হাইপ, মিডিয়া আলাদা বিষয়, আমরা মিডিয়ার এক পাশে রেখে একটু হিসাব করছিলাম আর কি। আরেকটা রিয়াল মাদ্রিদের প্লেয়ার কিন্তু এই টপ 5 এর লড়াই করা উচিত, যদিও আমার মনে হয় না থাকবে, সেটা আমার মনে হয় না, ওটা পরের বিষয়, কিন্তু থাকবে। সেটা হচ্ছে কারভাহাল, ডানি কারভাহাল। হিসাব করছি বা হিসাবে রাখছি তাকে, তার কারণ সবগুলো টুর্নামেন্টে সে কিছু না কিছু জিতছে এবং কন্ট্রিবিউশন খারাপ ছিল না, কন্ট্রিবিউশন ছিল। যেমন হচ্ছে লা লিগায় 4 গোল 3 অ্যাসিস্ট জিতছে, ইউসিএল এ 1 গোল 1 অ্যাসিস্ট জিতছে, ইউরোতেও একটা গোল ছিল জিতছে, আবার সুপার কাপও জিতছে, 4টা ট্রফি জিতে ফেলছে। যদিও এখানে কোনো জায়গায় সে মেইন ম্যান ছিল না। মেইন ম্যান ছাড়াও আমরা দেখছি, মেইন ম্যান কি বলা যায়, ভ্যান ডাইককে মেসির বিপক্ষে 18-19 মেইন ম্যান বললেও সমস্যা নেই, যেহেতু সালাশের ইনজুরি ছিল। মোটামুটি হ্যাঁ ঠিক আছে, মেইন ম্যান ছিল, কিন্তু কারভাহাল এবার ওইভাবে সিগনিফিকেন্ট ছিল না। নয়তো তার একটা বড় হাইপ থাকলেও থাকতে পারতো। আমরা এইটা আমার মনে পড়ে রিয়াল মাদ্রিদের 14-15 সিজনের দিকে সবকিছু জিতছিল, 14-15 না, 13-14, সরি 13-14, লা ডেসিমা, ডিমারিয়া, লা ডেসিমা, সবকিছু জিতছিল,
সামি খেদিরা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সব সব মানে সব আমার মনে হয় না আমার মনে পড়ে না সে ব্যালন ডি'র নমিনেশন পেয়েছিল কিনা, সম্ভবত না, পাওয়ার কথা না। যেমন ট্রেবল জয়ী সিজনেও আর্জেন্টিনার ইন্টার মিলানের দিয়েগো মিলিতো একেবারে নমিনেশনই পায় নাই, কিন্তু ওই বছর টপ থ্রিতে থাকার যোগ্য ছিল সে। স্নাইডারের নিয়ে অনেক কথা হয়, কিন্তু স্নাইডারের থেকে সে বেটার পারফরমেন্স ছিল ইন্টার মিলানের জন্য, যদিও কেন ছিল না গড নোস বা ব্যালন ডি'র কর্তৃপক্ষ জানে। কারভালের যদি টপ ফাইভে কারভাল আসে তাহলে কারভাল বাচ্চা থাকবে। এর বাইরে মানে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের বাইরে আরো দুজন কন্টেন্ডার আছে। একজন হচ্ছে লাউতারো মার্টিনেজ, আর একজন রদ্রি। রদ্রি অলরেডি রদ্রির পিয়ার নাই বলে সে যে পরিমাণ পিয়ার পেয়েছে গত 2 বছরে, আসলে পিয়ার নাই বলতে বলতে একটা অন্যরকম কিছু হয়ে যায়। আমি সবসময় বলি এটা যে ইংলিশ মিডিয়ার মিডল গিয়ার বলতে কিছু নাই, হয় আপার গিয়ার নয় লোয়ার গিয়ার। মানে ওরা কোন একটা প্লেয়ারে আন্ডার রেটেড করে না ওভার রেটেড করে, ওরা সঠিকভাবে রেট করতে পারে না। না, আমার কোনোদিনও মনে হয় না যে ইংলিশ মিডিয়া সঠিকভাবে কোনো প্লেয়ারে রেট করে। অধিকাংশ টাইপে হয় ওভার রেট করে না আন্ডার রেট করে। মানে একটা প্লেয়ার ভালো খেললে তাকে একেবারে মাথায় তুলে ফেলে, একটু খারাপ খেললে আবার মাটিতে নামিয়ে ফেলে। যদি হওয়ার কথা ছিল অন্যরকম, তাকে পারফেক্টলি রেট করা, যে এভারেজের উপরে অ্যাবভ এভারেজ, যদি খুব ভালো হয় খুব ভালো, যদি লোয়ার মানে এভারেজ থেকে নিচে হইলে এভারেজ থেকে নিচে, আর খারাপ হইলে খারাপ। কিন্তু খারাপ হইলে তাকে খুব খারাপ বলে, ভালো হইলে খুব ভালো। এই খারাপ একটু ভালো করলে তাকে ভালো বলে, আবার ভালো একটু খারাপ করলে তাকে খুব খারাপ বলে। এই বিষয়টা ইংলিশ মিডিয়ায় খুব চলে। আর রদ্রির প্রিমিয়ার লিগের পারফরমেন্স যদি আমরা দেখি, যে প্রিমিয়ার লিগে 8 গোল 9 অ্যাসিস্ট করছে, প্রিমিয়ার লিগ জিতছে। ইউসিএল এ 1 গোল 2 অ্যাসিস্ট ছিল, ইউসিএল এ জানি রিয়াল মাদ্রিদ থেকে হেরে বাড়ি গেছে। ইউরোই 1টা গোল ছিল, আর এখানে ইউরোই সে সেরা মানে এমভিপি ছিল, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সেরা প্লেয়ার ছিল ইউরোর রদ্রি। ইউরো সেরা প্লেয়ার ছিল রদ্রি। আবার ক্লাব ওয়ার্ল্ড কাপ ছিল গত বছর, যেখানে ভেবেছিলাম হয়তো হুলিয়ান আলভারেজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে, কিন্তু এই রদ্রি হয়েছে। যেমনটা ইউরোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ইউরো যদি আমরা ডিজার্ভিং প্লেয়ারের কথা বলি বা ওইভাবে হিসাব করি যে টপ পারফর্মার, তাহলে ড্যানি ওলমো, ফ্যাবিয়ান রুইস, লামিন ইয়ামাল টপ 3 পারফরমেন্স ছিল পুরো ইউরোর। এদের বাইরে যদি যায় তো নিকো উইলিয়ামস আর রদ্রি। নিকো উইলিয়ামস রদ্রি কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে আসার কথা, ফার্স্ট ক্যাটাগরিতে না। কিন্তু রদ্রি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, সামহাউ হয়েছে। এবং অনেকে বলবে যে তার পিয়ার নাই, ওকে ওকে পিয়ার নাই, রদ্রির পিয়ার নাই, এবং সে 3 জন ডিজার্ভিং ক্যান্ডিডেটকে পেরিয়ে ইউরোর সেরা প্লেয়ার হয়েছে। আবার রদ্রির পিয়ার নাই, সে মোটামুটি কন্ট্রিবিউশন খারাপ ছিল না, গোল অ্যাসিস্ট না থাকলেও কন্ট্রিবিউশন খারাপ ছিল না, কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। যদিও আমরা কন্ট্রিবিউশন হিসাব করলে হুলিয়ান আলভারেজের আশপাশেও কাউরে দেখিনি। এনিওয়ে, এই রদ্রির যে পিয়ার নাই বলে যে একটা পিয়ার সৃষ্টি হয়েছে, এই পিয়ারের কারণে রদ্রি জিতে যেতে পারে। যদিও তাকে আপনি আনডিজার্ভিং বলতে পারবেন না যদি জিতে, কারণ রদ্রির পারফরমেন্স খারাপ ছিল না। রদ্রি রেয়ারেস্ট একটা প্লেয়ারের ক্যাটাগরি আছে যারা খারাপ ম্যাচ খুব একটা খেলে না, খারাপ ম্যাচ খেলেই না, এমন প্লেয়ার রদ্রি। বুস্কেটসরা খারাপ ম্যাচ খেলতো না। আমি যদিও বুস্কেটসের সাথে রদ্রির কোনো তুলনা হয় না, বা আপনি জুবিমেন্ডি টাইপ বলতে পারেন, খুব কম ম্যাচ খারাপ খেলে। জুবিমেন্ডি যদি একটু ভালো টিমে খেলতো, মানে রিয়াল সোসিয়েদাদ খারাপ টিম না, রিয়াল সোসিয়েদাদ তাগড়া একটা টিম, কিন্তু জুবিমেন্ডি যদি লিভারপুলে যাইতো এবার, আপনারা দেখতেন অন্যরকম একটা প্লেয়ার। জুবিমেন্ডি একটা মোটামুটি আন্ডাররেটেড একটা প্লেয়ার, মানে যদিও আমি আন্ডাররেটেড বলছি, দেখা যাবে তার এই পরবর্তীতে ওভাররেটেড হয়ে যাইতে পারে, বা সেটা পরের বিষয়। কিন্তু এখন পর্যন্ত জুবিমেন্ডির নিয়ে ওইভাবে হাইপ টাইপ নাই যে ক্যালিবারের প্লেয়ার সে।
অবশ্যই অনেক ভালো একটা প্লেয়ার। মিকেল মেরিনোরে কিনেছে আর্সেনাল। জুবিমেন্ডি তার থেকে কোনো অংশে খারাপ না, আরো ভালো, বেটার, আমার মতে বেটার এবং অনেকটা বেটার। এনিওয়ে, রদ্রির চান্স আছে। আমি পরবর্তীতে শেষে কনক্লুশনে ক্যাটাগরি আমার নিজের মতামত জানাইতে পারি। টপ 5 এ আর যে আসবে সে হচ্ছে লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকা তার ন্যাশনালের যে ফ্লপ ফ্লপ ছিল, ন্যাশনালে বহুদিন ধরে গোল টোল করতে পারতো না বা একটা খরার ভিতরে দিয়ে যাচ্ছিল, সেটা কাটিয়ে ফেলেছে একেবারে কোপা আমেরিকা দিয়ে। যেখানে মাত্র 2টা স্টার্ট করছে লাউতারো মার্টিনেজ, 2টা স্টার্টে তার গোল ছিল 5টা, 2 স্টার্ট 5 গোল, গোল্ডেন বুট। এবং হামেস রদ্রিগেজ যদি অমানবিক পারফরমেন্স, অমানবিকই বলছি আমি শব্দটা, অমানবিক পারফরমেন্স না করতো, অতি মানবীয় বলা যায় বিষয়টা, যা অতি মানবীয় বললে আবার ওই সাহিত্য সাহিত্য ফিল আসে, কিন্তু অমানবিক বললে মিলে না, মিলানোর দরকার নাই। এই অতি মানবিক বা অমানবিক পারফরমেন্স যদি হামেস রদ্রিগেজ না করতো বা কলম্বিয়া যদি ফাইনালে না যেত, তাহলে লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকা 2024-এর সেরা প্লেয়ার হতো। কিন্তু হইতে পারে নাই, তার কারণ ওই হামেস রদ্রিগেজের পারফরমেন্স হইতে পারে নাই। তার নিজের পারফরমেন্স খারাপ ছিল এমন না, সে টপ পারফরমেন্স করেছে। 2টা স্টার্টে 5টা গোল, এর মধ্যে ম্যাচ জিতিয়েছে 2টা 3টা, ইনক্লুডিং ফাইনাল জিতিয়েছে কিন্তু লাউতারো মার্টিনেজ নিজে। এর বাইরে আরো একটা ম্যাচে গোল্ডেন বুট জিতছে, কোপা আমেরিকা গোল্ডেন বুট জিতছে, এটা মনে রাখবেন। আরো একটা ম্যাচে সুপার কোপায় এক্সট্রা টাইমে নাপোলির বিপক্ষে এক্সট্রা টাইমে গিয়ে গোল করছে, 90 মিনিটের পরের এক্সট্রা টাইমে গোল করে সুপার কোপা প্রিন্স ইন্টারের জন্য জিতে নিয়েছে। ক্লাস পারফরমেন্স ছিল এটা একটা। ওইখানেও সে ম্যান অফ দ্য ম্যাচ ছিল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল সম্ভবত। আর দুঃখিত, ইউসিএল ইউসিএল এর কথা যদি বলি, ইউসিএল কিন্তু লাউতারো মার্টিনেজ এবার ভালো ছিল না। এর আগের বার আমরা দেখছিলাম ইউসিএল অনেক ভালো ছিল, ফাইনাল খেলছিল ইন্টার, সিটির বিপক্ষে ফাইনালে হেরে গিয়েছিল, কিন্তু এইবার খুব একটা ভালো করতে পারে নাই। যদিও সুযোগ ছিল, ফাইনালে যাওয়ার একটা সহজ রুট ছিল, আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে এবারে যা ইচ্ছে তাই অবস্থা, ভালো করতে পারে নাই। 2 গোল ছিল লাউতারো মার্টিনেজের, খুব একটা খারাপ না। ইন্টারের মতো দল ওদের ঠিকই করে নেয়, হয়তো কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসে বলে আমার মনে হয় না। যদিও আমার নজরে ইউরোপের বর্তমানে সব থেকে কম্প্যাক্ট স্কোয়াড যে 2টা দলের আছে, একটা হচ্ছে আর্সেনাল, দ্বিতীয়টা হচ্ছে এই ইন্টার মিলান। সিটি বা আপনি রিয়াল মাদ্রিদ বা অন্যান্য দলগুলোর কথা বলতে পারেন, তাদের থেকে আমার বেশি ব্যালেন্স মনে হয় এদের 2টা দলকে। মানে অন্য লেভেলের 2টা স্কোয়াড, একেবারে কম্প্যাক্ট। যাই হোক, লাউতারো মার্টিনেজের সেরিয়া পারফরমেন্সটা দেখা দরকার। আমরা ভিনিসিয়াস বা বেলিংহামের গোল অ্যাসিস্টের কথা বলার সময় যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বর্তমানে লা লিগায় গোল করা কিন্তু সুপার টাফ। একটা সময় যেমন সেরিয়া ছিল, 90-এর সেরিয়া বা 2000-এর প্রথম দিকে সেরিয়া, এখনো কিন্তু সেরিয়া গোল করা এভাবে সহজ না, কিন্তু লা লিগায় গোল করা বেশি টাফ। কাছাকাছি সেরিয়া, কাছাকাছি থাকবে সেরিয়া, একেবারে গোল স্কোরারদের স্বর্গরাজ্য হয়ে যায় না, এখনো গোল করা এখানে টাফই আছে। তবে গোল করা সহজ তুলনামূলক লিগ 1, প্রিমিয়ার লিগ এবং বুন্দেসলিগা। প্রিমিয়ার লিগে সব থেকে বেশি সহজ আমার মনে হয়। লাতিনের প্লেয়ারদের আমার মনে হয় উচিত প্রিমিয়ার লিগে বেশি বেশি মুভ করা, এতে করে যদিও তাদের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিলে ইতালিয়ান লিগ এবং লা লিগা, কিন্তু প্রিমিয়ার লিগে গোল করা সহজ। যারা গোল করতে চায়, অ্যাটাকিং প্লেয়ার, তাদের প্রিমিয়ার লিগে মুভ করা উচিত। যাই হোক, সে আলোচনা অন্যদিন হবে। সেরিয়া যেটা বলছিলাম, সেরিয়া লাউতারো মার্টিনেজ গোল করেছে 24টা, 3টা অ্যাসিস্ট, বেস্ট প্লেয়ার, গোল্ডেন বুটও পেয়েছে। এটা কিন্তু অন্য কোনো প্লেয়ার, এই যে ক্যান্ডিডেটদের হিসাব করছি তাদের কারোর ক্ষেত্রে দেখা যায় না। বেস্ট প্লেয়ারও এবং গোল্ডেন বুট একটা টুর্নামেন্টে একসাথে কেউ হয় না। এর ভেতর আরেকটা বিষয় চলে আসে, ভিনিসিয়াসের কথা বলছিলাম, লিগে গোল 15টা, সেখানে লাউতারোর 24টা, 24টা,
এবং এইখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা হলো ভিনিসিয়াসের 15টা, সেরিয়ার যে সেকেন্ড বেস্ট প্লেয়ার তার গোল সংখ্যাও 16টা, থার্ড বেস্ট প্লেয়ারের 15টা, মোটামুটি এমন। জুড বেলিংহামের 19টা গোল, তো সেইখানে লাউতারোর 24টা, এবং আপনি দেখতে পারেন ফার্স্টের সাথে সেকেন্ডের যে তফাৎ, 8 গোলের তফাৎ। এই কারণে সে একই সাথে গোল্ডেন বুটও জিতছে, গোল্ডেন বলও জিতছে, আবার ট্রফিটাও জিতে নিচ্ছে। 3টা ট্রফি কিন্তু লাউতারো মার্টিনেজ জিতেছে এই সিজনে, আর বাকিগুলাই হয় নাই। বাকিগুলা বলতে ইউসিএল জিততে পারে নাই, আর জিততে পারে না হচ্ছে কোপা ইতালিয়া। এই এই 5 জনের ভেতরে দানি কারভাহালকে আমরা বাদ দিতে পারি, কারণ মনে হয় না, আমার মনে হয় না সে জিতবে। বাকি 4 জনের ক্ষেত্রে যে কেউ জিততে পারে। আমি জানি না জুড বেলিংহামের হাইপ এত কম কেন, কারণ এই 4 জনের ক্ষেত্রে আমার দৃষ্টিতে, এই যে আমার বিবেচনাবোধ থেকে, এই যে ওভারঅল সবকিছু দেখলে এবং আমরা যদি গত সিজনের পারফরমেন্স ভালোভাবে আসলে মূল্যায়ন করি, সব দিক থেকে, ন্যাশনাল, ক্লাব, সবগুলো কম্পিটিশন, ব্যালেন্স ছিল জুড বেলিংহাম, এবং সব থেকে এগিয়ে ছিল জুড বেলিংহাম, ব্যালেন্স ছিল রদ্রিগো, ছিল লাউতারো মার্টিনেজ, ছিল, কিন্তু জুড বেলিংহাম কিছুটা হলেও এগিয়ে ছিল। তবে পারফরমেন্স যদি ওইভাবে হিসাব করা হয় তাহলে লাউতারো মার্টিনেজ এগিয়ে ছিল। কোপা আমেরিকার মতো একটা টুর্নামেন্ট সে জিতিয়ে ফেলেছে। মেসির অবর্তমানে, বা মেসি ছিল প্রথম দিকেও ছিল, শেষ দিকেও ছিল, মেসি অনেকগুলো চান্সও ক্রিয়েট করছে। ফাইনালে ইনজুরিতে পড়েছিল, সেইখানে ম্যাচ বের করেছে লাউতারো, প্রথম দিকেও ম্যাচ বের করেছে লাউতারো। আর্জেন্টিনা কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট হচ্ছিল প্রতি ম্যাচে, মেসি অনেকগুলো বিগ চান্স ক্রিয়েট করছিল, কিন্তু দেখা যাচ্ছিল গোল হচ্ছিল না, গোল পাচ্ছিল না। সেই গোলের দেওয়ার কাজটা করছিল লাউতারো মার্টিনেজ, এবং ম্যাচগুলো জিতিয়েছে ক্লাস পারফরমেন্স করে, যেমনটা করেছে বেলিংহাম লা লিগায় অমন। তো মোট মিলে আমার কাছে মনে হচ্ছিল, মানে লা লিগায় বেলিংহাম যেটা করছে সেটা তো লাউতারো সিরিয়াতেও করছে, আবার বেলিংহাম ভিনিসিয়াস ইউসিএল যেটা করছে সেটা বেলিংহাম মোটামুটি কাছে ছিল, কিন্তু লাউতারো এখানে পিছিয়ে থাকবে। কমপ্লেক্স সিচুয়েশন, একটা কমপ্লেক্স সিচুয়েশন। আমার জড়তা আছে মুখে কিছুটা, এইটার কারণে আমি সবসময় মানে হুদাই এটা বাদ, এই আলোচনা বাদ, জড়তা থাকতেই পারে। এইটা আমি তো আসছি গল্প করতে, গল্প করার ক্ষেত্রে জড়তা কোনো বিষয় না। এনিওয়ে, আমার টপ 5 আমি যদি হিসাব করি তাহলে পাশে জানি কারভাহাল থাকবে অবশ্যই, মানে আমার টপ 5 আর কেমন হইতে পারে এটা আলাদা বিষয়, কেমন হইতে পারে ওইটা পরের বিষয়, কিন্তু আমার টপ 5 অনুযায়ী 4-এ থাকবে রদ্রি, 3-এ ভিনিসিয়াস জুনিয়র, আর 1 আর 2-এ লাউতারো এবং জুড বেলিংহাম। লাউতারো জুড বেলিংহামের ভিতরে 1 আর 2 থাকা উচিত, মানে পারফরমেন্স অনুযায়ী আমার বিবেচনা বোধ থেকে থাকা উচিত। লাউতারো মার্টিনেজ 1, জুড বেলিংহাম 2। কিন্তু আমি প্রেডিক্ট করছি কারা হবে, সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র এবার ব্যালন ডি জিতবে, ভিনিসিয়াস জুনিয়র, এবং যদি বাই এনি চান্স স্লিপ করে সেক্ষেত্রে রদ্রি জিতবে, 3-এ থাকবে লাউতারো। এটা আমার প্রেডিকশন যে ভিনিসিয়াস, রদ্রি, লাউতারো। কিন্তু আমার দৃষ্টিতে কিন্তু এটা একেবারে আলাদা ছিল, উল্টো। রদ্রি তখন 4-এ ছিল, জুড বেলিংহাম 2-এ, লাউতারো 1-এ, ভিনিসিয়াস 3-এ। ভালোই লাগছে যে বহু বছর পর ব্যালন ডি'র নিয়ে বেশ একটা ভালো প্রতিযোগিতা দেখতে যাচ্ছি আমরা, যে প্রতিদ্বন্দ্বিমূলক ব্যালন ডি'র। আগে থেকে মোটামুটি বোঝা যাচ্ছে না যে কে জিতবে কি কে জিতবে না, যদিও রিয়াল মাদ্রিদের একটা পিআর বা হাইপ আছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের যে ইনফ্লুয়েন্স সব জায়গায়,
শুধু রিয়াল মাদ্রিদ, আমি বার্সেলোনার নামটাও বলবো, বার্সেলোনার একটা ইনফ্লুয়েন্স আছে, তবে রিয়াল মাদ্রিদের তুলনায় সেই ইনফ্লুয়েন্স নগণ্য। রিয়াল মাদ্রিদ বিগ, হিউজ হিউজ হিউজ, বার্সেলোনার তুলনায় হিউজ। বার্সেলোনার ইনফ্লুয়েন্স কম না, কিন্তু রিয়াল মাদ্রিদের তুলনায় হিউজ। কারণ রিয়াল মাদ্রিদ অতি সাম্প্রতিককালে, বিশেষ করে এই 20 সালের পরবর্তীতে যখন মনে হলো রিয়াল মাদ্রিদ ধ্বংসের মুখে বা শেষ, রিয়াল মাদ্রিদ আর কিছু করতে পারবে না, বা মানে এই ধরনের বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখছি তাদের, হজবরল পারফরমেন্স, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না বা ওই টাইপের আধিপত্য দেখাতে পারবে না, সেইখান থেকে তারা ব্যাক করছে এবং দুইটা দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে একেবারে সকল ধরনের ওটস এর বিপক্ষে গিয়ে, সকল ধরনের ওটস এর বিপক্ষে গিয়ে দুইটা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ জিতে নিয়েছে। এবং এবারেরটা তাও হয়তো অনেকের ভিতরে বিশ্বাস টিশ্বাস চলে আসছিল, কিন্তু তার আগেরটা যেটা জিতছিল ওইটা কারোর ভিতরে কোনো বিশ্বাস ছিল না। সামহাও কোনোভাবে ম্যানেজ করছে রিয়াল মাদ্রিদ, বেনজেমা কোনোভাবে ম্যানেজ করে জিতে গেছে। এবারও কিন্তু ম্যানেজ করে দিচ্ছে, কিভাবে কিভাবে জিতে গেছে রিয়াল মাদ্রিদ ভালো জানি। কারণ আমরা দেখছি সিটির সাথে ম্যাচ তাদের কনভিন্সিং ছিল না, বা লাইপজিগের সাথে লাইপজিগরা সেস্কো, বেঞ্জামিন সেস্কো অবশ্য অনেক ট্যালেন্টেড একটা স্ট্রাইকার, ইয়াং স্ট্রাইকার, 21 বছর বয়স মাত্র, কিন্তু সে যে পরিমাণ বাজে খেলছে ওই দিন, এবং ওপেন দা এই ধরনের বাজে ওপেনিং, সরি স্ট্রাইকিং ডুও আমি আমার লাইফে কখনো এক ম্যাচে দেখেছি বলে মনে পড়ে না। ওই ম্যাচে তারা যেভাবে খেলছে, মানে বাজে বলতে যতগুলো চান্স মিস করছে, যতগুলো সুযোগ তারা হাতছাড়া করছে, হাতছাড়া কি একেবারে পানিতে পানিতে ভাসায় দিছে। যাক, তারপর রিয়াল মাদ্রিদ জিতছে, রিয়াল মাদ্রিদ দিয়ে এইটা, এইটার ব্যাখ্যা হচ্ছে রিয়াল মাদ্রিদ এভাবেই জিতে। এইটাই, দেখা যাক ব্যালন ডি অর কে জিতে, প্রেডিকশন করা শেষ।